হ্যালো বন্ধুরা, আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কীভাবে ফিল আপ করবেন তা আমি এই ভিডিওতে শেয়ার করছি। তো চলো, প্রথমে এখানে বলেছে পরিবারের প্রধানের নাম এইচওএফ, মানে ধরো তোমার পরিবারে তোমার মা বাবা ভাই তুমি রয়েছো, তো সেই পরিবারের প্রধান তোমার বাবা। বাবার আধার কার্ড যে নাম রয়েছে সেই নামটিই লিখবে। ধরো তোমার বাবার নাম রামপাল, তো সেখানে তুমি রামপালই লিখলে। এরপর 2 নম্বরে বলেছে জন্ম তারিখ, তো তোমার বাবার জন্ম ডিটেলস ওই আধার কার্ড দেখেই লিখে নেবে। প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর দেবে। সাপোজ তোমার বাবা 1977 সালে 5ই আগস্ট হয়েছে, তো প্রথমে 5, তারপরে আগস্ট মান্থ, তারপরে বছর দিয়ে দেবেন। তারপরে বলেছে পরিবারের প্রধানের এইচওএফ লিঙ্গ, তোমার যে বাবা ওর লিঙ্গ পুরুষ না মহিলা না অন্যান্য, যেটা ঠিক সেটা টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে বলেছে পরিবারের প্রধান এইচএফ আধার নাম্বার। এবার বাবার যে আধার নাম্বার, মানে তোমার পরিবারের যার এখানে নাম দিয়েছো এইচএফ এর নাম দিয়েছো, ওর আধার নাম্বার এখানে দিয়ে দেবে। এরপরে বলেছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, তোমার পরিবারে যদি ডিজিটাল রেশন আইডি থেকে থাকে তো রেশন আইডির নাম দিয়ে দেবে। যেমন ধরো ওই আর বলে বা এসপিএইচএস বলে নাম্বারগুলো থাকে, যার যা রয়েছে তার সেই নাম্বারটি এখানে দিয়ে দেবে 5 নম্বরে। এরপরে বলেছে পরিবারের সদস্য সংখ্যা, এখানে কিন্তু শুধুমাত্র সংখ্যাই লিখবে, মানে ধরো তোমার পরিবারে 4 জন রয়েছে তো শুধু 4ই লিখবে, আর অন্য কিছু লিখবে না। বলেছে ঠিকানা, তো এখানে তোমার বাড়ির পার্মানেন্ট ঠিকানা লিখে নিও, স্থায়ী ঠিকানা। তারপরে বলেছে যোগাযোগ নম্বর। আচ্ছা, এখানে তুমি যে প্রধানের নাম দিয়েছো ওরই মোবাইল নাম্বার দিও, কিন্তু মোবাইল নাম্বার যেন আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকে। এখানে বলেই দিয়েছে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। যদি দেখো তোমার পরিবারের প্রধানের মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, তাহলে যেই নাম্বারে লিঙ্ক রয়েছে আধার কার্ডের সাথে সেই নাম্বার, ফোন নাম্বারটি দেবেন। এরপর বলেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। আচ্ছা, তাহলে এখানে পরিবারের প্রধানের নাম লিখে নিলে, এখানে পরিবারের প্রধানের নাম লিখে নিলে। লেখার পরে এরপর ধরো তুমি তোমার মায়ের নাম দিলে, এখানে মায়ের নাম হয়তো ধরো সোমা পাল, তো সোমা পাল লিখলে, সোমা পাল লিখে নিলে। তারপর সোমা পালের যে জন্ম তারিখ ওইটা আধার কার্ড দেখে লিখে নিলে। এইভাবে লিখবে, প্রথমে দিন মাস বছর এভাবে লিখে নেবে। তারপরে তোমার যে মা ছেলে না মেয়ে লিঙ্গ, সেই লিঙ্গ ঠিক করে লিখে নেবে। মহিলা হলে মহিলা, পুরুষ হলে পুরুষ লিখে নেবে। এরপর ওই যে মানে তোমার মায়ের সঙ্গে বাবার সম্পর্কটা কেমন, তোমার মায়ের সঙ্গে বাবার সম্পর্ক নিশ্চয় স্বামী, তো এখানে স্বামী বলে লিখে নেবেন। তারপর লিখে নেবেন যে আধার নাম্বার, তাহলে তোমার মায়ের যে আধার নাম্বারটাও এখানে দিয়ে দেবেন। এরপর বলেছে এখানে অন্নপূর্ণা যোজনার আবেদন করা হচ্ছে কিনা, তোমার মায়ের 25 থেকে 60 বছর বয়স রয়েছে কিনা। যদি থেকে থাকে তাহলে এখানে অন্নপূর্ণা যোজনার জন্য নিশ্চয়ই অ্যাপ্লাই করেছেন বা করবেন, এখানে তাহলে টিকমার্ক দিয়ে দেবেন। আর যদি না অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে কিছু করার দরকার নেই। আর বলেছে যদি 5 বছর বয়স কম হয়ে থাকে তাহলে এখানে তার ডিটেলস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর এক এক করে বাকি সদস্যর নাম লিখে নেবেন। প্রথম প্রধান হয়ে গেল, তারপর বাড়ির মেম্বার, বাকি মেম্বারদের নামগুলো লিখে নেবেন। ওই প্রধানের সাথে ওর কী সম্পর্ক আর আধার নাম্বার এগুলো লিখে নেবেন। আর উনিও অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করেছেন কিনা দেখে নেবেন। এর মানে এই নয় যে একজন বাড়িতে একজনই করতে পারবে, হ্যাঁ আর থাকতেই পারে 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত 2-3 জন থাকতেই পারে। আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন, এখানে হাতে টিক করে দেবেন। এরপর বলেছে পরিবার প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের অর্থ স্থানান্তরের জন্য। আচ্ছা, এরপর পরিবার যে প্রধানের যে নাম দিয়েছো ওর ব্যাংকের কোন ব্যাংকের বই, ধরুন এসবিআই ব্যাংকের বই তো এসবিআই, ধরুন পাঞ্জাব ব্যাংকের বই তো পাঞ্জাব ব্যাংক, সেই পাঞ্জাব ব্যাংকের বই, ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডগুলো লিখে নেবেন। প্রথমে প্রধানের হয়ে গেল, তারপর বাকি যে মেম্বার যে এখানে যে নামগুলো দেবেন সেই নাম্বারগুলোই 1-2 ধরে এখানে বাকিদের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নাম্বার, আইএফএসসি কোড লিখে নেবেন। কিন্তু সব নাম্বারের জন্য আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, ডিবিটি লিঙ্ক থাকে, এমনই নাম্বার দেবেন। তো নেক্সট এখানে বলেছে এপিক নাম্বার বলতে ভোটার কার্ডে আপনার যে ভোটার আইডির যে নাম্বার প্রথমে প্রধানের দেবেন,
বাড়ির প্রধানের আইডি নম্বর সবার ক্ষেত্র এবং তার অংশ নাম্বারটা দিয়ে দেবেন। তারপর বাদবাকি আবার ওই বাকি সদস্যদের ওই এপিক নাম্বার, ভোটার আইডির নাম্বার, বিধানসভার ক্ষেত্র আর অংশ নাম্বার বাকিগুলোতে দিয়ে দেবেন যতজন রয়েছে। এরপর বলেছে বিভাগ। আচ্ছা, আপনি অসংরক্ষিত না অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, সে মানে আপনার ক্যাটাগরি জেনারেল না এসসি এসটি না অন্যান্য কিছু, যেটা হবে সেটা ঠিক করে দেবেন। যদি ইউআর ছাড়া বাকি কিছু হয়ে থাকেন তাহলে তারই কপি এখানে চেয়েছেন, কপি জেরক্স কপি এখানে অ্যাড করে দেবেন। তারপর বলেছে রেশন কার্ড। আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে? যদি থেকে থাকে হ্যাঁ করবেন, যদি না থেকে থাকে না করবেন। আর যদি থেকে থাকে তার ধরনটি কেমন, এআই না পিএইচএইচ না এসপিএইচ আর কে, যেটা হবে তার টিক করে দেবেন। আচ্ছা, এরপর বলেছে আপনি কি ওই দোকান থেকে মাসে রেশন তুলছেন? যদি তোলেন তাহলে হ্যাঁ করবেন, না করলে না করবেন। এরপর বাড়ির ধরন। আচ্ছা, আপনার বাড়িতে কি 3টে বা তার বেশিও পাকা ঘর রয়েছে? যদি থেকে থাকে হ্যাঁ করবেন, আর যদি না থেকে থাকে তাহলে না করবেন। এর ওপর যে বাড়িটি রয়েছে তাতে কি আপনার পরিবারের কেউ মালিক রয়েছেন? যদি থেকে থাকে হ্যাঁ করবেন, যদি না থেকে থাকে না করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কিন্তু তার রেকর্ডের জেরক্স এখানে লাগবে বলে দিয়েছে, তো জেরক্স কপি এখানে অ্যাড করে দেবেন। বলেছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। আচ্ছা, আপনি যে বাড়িতে রয়েছেন বা আপনার পরিবারে আপনার সদস্যদের নামে কোনো জমি রয়েছে কি না, তার শতক, তার ডেসিমেল কত সেটা লিখে নেবেন। যদি আপনার নামে জমি থেকে থাকে তো লিখবেন, যদি না থেকে থাকেন তো এখানে ব্ল্যাঙ্ক রেখে দিন, কোনো কিছু করার প্রয়োজন নেই। আপনি যখন ফর্ম জমা দিতে যাবেন তো ফর্ম জমা নেবেন, ওনাকে জিজ্ঞেস করে নেবেন এখানে কি করতে হবে। আপাতত কিছু না থাকলে আপনি এখানে ব্ল্যাঙ্কই রাখুন। আর যদি আপনার নামে কোনো জমি থেকে থাকে তো তার শতক লিখে নিন আর তার রেজিস্ট্রেশন কপি এখানে দিয়ে দিন। তারপর বলেছে যানবাহন। আপনি পরিবারের কোনো সদস্য, আচ্ছা আপনার বাড়িতে কি কোনো 4 চাকার গাড়ি রয়েছে মোটর চালিত? যদি থেকে থাকে হ্যাঁ করবেন, না থেকে থাকলে তো এখানে নাতে টিক করে দেবেন। যদি থেকে থাকে সেই গাড়ির সংখ্যা উল্লেখ করবেন আর তার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন আর তার এখানে মডেল কি বলেছে সেগুলো কপি দিয়ে দেবেন। পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। আচ্ছা, আপনার পরিবারে কি কোনো স্বাস্থ্য বিমা রয়েছে? যদি থেকে থাকে হ্যাঁ করবেন, যদি থেকে থাকে না করবেন। যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করে প্রথমে আপনার প্রধানের যদি থেকে থাকে তাহলে সেখানে তার সরকারি রয়েছে কি বেসরকারি রয়েছে তাতে টিক দেবেন। টিক দেওয়ার পরে যে কার্ডটি রয়েছে তার টোটাল অ্যামাউন্ট কত অ্যামাউন্ট বসাবেন। অ্যামাউন্ট বসানোর পরে সেটি কেমন ধরনের, ধরুন সেটা 1 বছরের ম্যাচুরিটি, এই 1 বছরের রেনিউ, তা এখানে লিখে দেবেন। এরকম প্রধানের হওয়ার পরে বাকি সদস্যদের থাকলে বাকিদেরও এগুলো ফিল আপ করে নেবেন। সরকারি হলে সরকারি, বেসরকারি থাকলে বেসরকারি, মোট অ্যামাউন্ট আর তার অ্যানুয়াল রেনিউ কত কীভাবে হচ্ছে তা এখানে দিয়ে দেবেন। হচ্ছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? আচ্ছা, আপনারা কি কেউ ওই প্যান ট্যাক্স এইসব প্রদান করে থাকেন? যদি ট্যাক্স থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে না করে দেবেন। আচ্ছা, এরপর বলেছি প্যান কার্ড। এরপর আপনার বাড়িতে এইচএফের প্যান কার্ড, বাকি সদস্যের প্যান কার্ড, প্রত্যেকের নাম এবং প্যান কার্ডের আইডি নাম্বার এখানে লিখে নেবেন। প্রথমে বলেছি প্রধান, তো প্রধানের নাম, তার প্যান কার্ড নাম্বার, তারপর বাকি বাড়ির সদস্য যেমন 1-2 করে লিখেছেন ওই 1-2 করে প্রত্যেকের নাম এবং প্যান কার্ড নাম্বারগুলো লিখে নেবেন। এরপরে বলেছে কর্মসংস্থানের ধরন। আচ্ছা, আপনার পরিবারের প্রধান তিনি কেমন কাজ করেন? সরকারি না বেসরকারি না কোনো সংগঠিত ক্ষেত্রে না আংশিক সময়ে না কোনো অসংগঠিত ক্ষেত্রে না পরিযায়ী শ্রমিক না বেকার না অন্যান্য। আপনার পরিবারের প্রধান মানে ধরুন আমার বাবা, তিনি যা কাজ করেন সেখানে টিক দিয়ে দেবেন। এরপর বাকি যে মেম্বারগুলোর নাম দিয়েছেন তারাও কি কাজ করে নাকি কাজ করে না, যদি কিছু কাজ না করে থাকে তো বেকার, যদি কিছু কাজ করে থাকে সেই জায়গাতে বাকিগুলোতে টিক দিয়ে দেবেন। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত। ধরুন আপনার পরিবারে 4 জন, আপনি ওখানে 4 জন ফ্যামিলি নাম্বার লিখেছেন। 4 জনের মধ্যে কতজন মেম্বার শিক্ষিত এবং কতজন মেম্বার অশিক্ষিত সেটা লিখে নেবেন। ধরুন 2 জন শিক্ষিত 2 জন অশিক্ষিত, তো 2 জন শিক্ষিত লিখে দেবেন, 2 জন অশিক্ষিত লিখে দেবেন। আর যদি ধরুন 4 জনই শিক্ষিত তো অশিক্ষিত কিছু লেখার প্রয়োজন নেই, তো 4 জনই শিক্ষিত লিখে দেবেন। আর যদি দেখেন যে কোনো শিক্ষিত নেই তো 4 জনই অশিক্ষিত লিখে দেবেন। এরপর যারা শিক্ষিত মানে প্রধান ধরুন শিক্ষিত হলে শিক্ষিত লিখবেন, যদি অশিক্ষিত টিক দেবেন এবং তার শিক্ষাগত যোগ্যতা কত, ধরুন তিনি 4 পাস,
বা 6 পাস, তো এখানে তাই লিখে দেবেন, বা হয়তো এইচএস পাস বা গ্র্যাজুয়েশন পাস, তা এখানে লিখে দেবেন। প্রধানের হয়ে যাওয়ার পর বাকি সদস্যদেরও লিখে দেবেন, শিক্ষিত না অশিক্ষিত, তার যোগ্যতা কত, এইচএস না মাধ্যমিক, এগুলো লিখে দেবেন। এরপরে বলেছি কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা এবং আচ্ছা বলেছে এখানে তোমার পরিবারের যে সদস্য বা পরিবারের মেম্বার, তোমার যে পরিবারের এই মেম্বার যাদের নাম দিয়েছো, এদের মধ্যে কি কেউ এরা পঞ্চায়েতের বা কোনো পৌরস্থানীয় বা কোনো সাংবিধানিক কোনো কাজ করে থাকেন? যদি থেকে থাকেন হ্যাঁ করবেন, যদি কাজ করে না থেকে থাকেন তাহলে না করবেন। আর যদি কোনো পদে রয়েছেন তো তার এখানে সদস্য নাম্বার বা কোন পদে রয়েছেন তা উল্লেখ করে দেবেন এবং তার ডকুমেন্টস এখানে সাবমিট করে দেবেন, অ্যাড করে দেবেন। তারপরে বলেছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? আপনার পরিবারের যে মেম্বার বা ধরুন প্রধান, এদের মধ্যে কেউ কি কোনো সরকারি পেনশন পেয়ে থাকে? যদি পেয়ে থাকে তো হ্যাঁ করবেন, যদি না পেয়ে থাকেন না করবেন। আর যদি পেয়ে থাকেন তার নাম্বারটি এখানে অ্যাড করে দেবেন। আর এখানে কপিও, এই ক্লিপ বলেছে পেনশন স্লিপ, এখানে অ্যাড করে দেবেন। তারপরে বলেছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? যদি আপনার পরিবারে কেউ জিএসটির অধীনে রয়েছেন তাহলে হ্যাঁতে হ্যাঁ করবেন বা নাতে না করে দেবেন। পরিবারের মোট বার্ষিক আয়, আপনার পরিবারের মোট বছরে কত টাকা আয় হয় তার অ্যামাউন্টটা জাস্ট অঙ্কে লিখবেন। ধরুন আপনার পরিবারে আপনার বাবা বছরে 60,000 টাকা ইনকাম করে, তো এখানে শুধু আপনি 60,000 করে দেবেন, আর কিচ্ছু করবেন না, কারণ এখানে বলে দিয়েছে অঙ্কে করতে, শুধু 60,000ই লিখে দেবেন। এরপর বলেছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থেকে থাকে, সিএএ হলে তাহলে আপনি এখানে আবেদন করা হয়েছে তাতে হ্যাঁ করবেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে সার্টিফিকেটে তাতেও এখানে টিকমার্ক দিয়ে দেবেন। আর যদি আপনি কোনোটাই নয় তাহলে আপনি এখানে না প্রযোজ্য নয়তে না করে দেবেন। এবারে বলি সিএ কি। সিএ বলতে আপনি ধরুন প্রবাসী, আপনি এখানে এসে রয়েছেন, তার জন্য যে আপনি আবেদন করেছেন সেই আবেদন করাটা হয়েছে না হয়নি তার জন্য টিক দেবেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে, হয়তো ইস্যু রয়েছে সার্টিফিকেটটা, সেটাতে টিক দিয়ে দেবেন। এটা প্রধানের হলো। আর বাকি মেম্বারগুলোও তাই করে নেবেন। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে ইস্যুতে ক্লিক করবেন, যদি আবেদন করে দিয়েছেন তাহলে তাতে টিক করবেন, যদি না কোনো কিছু নাই হয়ে থাকে তাহলে এদেশের নাগরিক, তাহলে আপনি প্রযোজ্য নয় বলে করে দেবেন। এরপর বলেছে অন্যান্য কিষাণ কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড। আচ্ছা, এরপর বলেছে আপনি কোনো স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা কৃষক বন্ধু বা শ্রম কার্ড এসব থেকে কোনো টাকা পয়সা পেয়েছেন কি না? যদি টাকা পয়সা পেয়ে থাকেন সেই কার্ডের আইডি নাম্বার এবং তার তারিখগুলো লিখতে হবে। আর যদি কোনো না পেয়ে থাকেন তাহলে এখানে কিছু করার দরকার নেই, এখানে আপনি না বলে লিখে দেবেন। ফাঁকা পোর্শনে এখানে না বলে লিখে দেবেন, আর কিছু করার দরকার নেই। আর যদি থেকে থাকে তাহলে তার আইডির সংখ্যা এবং ডেটটা লিখে দেবেন। প্রথমে প্রধানের লিখে বাকি সদস্যদের লিখে দেবেন, না হলে না, আর যদি থেকে থাকলে আইডি নাম্বার এবং তারিখের ইস্যু লিখে দেবেন। তারপরে বলেছে যদি এসআইয়ের এই 2026-এ যে ভোট হলো, এই এসআইয়ের আপনার নাম কি বাতিল হয়েছে না ঠিক হয়েছে, যদি কোনো প্রবলেম থাকে, যদি ঠিক থাকে তাহলে এখানে প্রযোজ্য নয় করে দেবেন। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে হ্যাঁ বলে এখানে মামলার বিবরণ ছোট করে দিয়ে দেবেন। প্রথমে প্রধানের, তারপর বাকি সদস্যের আগে করে বসিয়ে দেবেন। কোনো প্রবলেম না থাকলে প্রযোজ্য নয় বলে বাকি সদস্যদের টিক করে বসিয়ে দেবেন। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আচ্ছা, আপনি যে এতক্ষণ যে মেম্বারগুলোর নাম দিয়েছেন সেইগুলো বাদ দিয়ে আপনার পরিবারে যদি কোনো ছোট সদস্য থাকে, ছোট শিশু থেকে থাকে, শিশুর নাম, সে কোন শ্রেণীতে পড়ে এবং কোন স্কুলে পড়ে, স্কুলের নাম, এবং সেই স্কুল সরকারি স্কুল না প্রাইভেট স্কুল না মাদ্রাসা, অন্যান্য যা হবে তা টিক করে দেবেন। এরকম করে যদি একের বেশি শিশু থাকে পরপর বসিয়ে দেবেন। সদস্যের নাম দেবেন, শিশুর নাম দেবেন, স্কুলের নাম দেবেন, তার শ্রেণী দেবেন, কোন ক্লাসে পড়ে এবং স্কুল কেমন, স্কুল প্রাইভেট না সরকারি না মাদ্রাসা, টিক করে দেবেন। এরপর বলেছি শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। আচ্ছা, আপনি যে শিশুর স্কুলের নাম দিলেন বা ওই শিশু ছাড়া আপনার পরিবারের আরও যদি ছোটো কোনো সদস্য থেকে থাকে তার টিকাকরণ হয়েছে কিনা বা টিকাকরণ হয়নি এরকম কিছু থাকলে, এক বা তার বেশি সদস্য থেকে থাকলে, যদি টিকাকরণ হয়ে থাকে তো হ্যাঁ দেবেন, যদি না হয়ে থাকে না দেবেন। এইভাবেই যতগুলো শিশু সদস্য রয়েছেন তাদের টিক দিয়ে দেবেন, থাকলে হ্যাঁ, না থাকলে না। আর যদি থেকে থাকে বলেছে তার আইডি কার্ড থেকে থাকলে তার শেষ টিকা নেওয়ার তারিখের কপি দিয়ে দেবেন। এরপর বলেছেন
আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। ধরুন আপনি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, কিন্তু আপনি যে অ্যাকাউন্টে পাচ্ছিলেন এতদিন ধরে সেই অ্যাকাউন্টে ডিবিটির লিঙ্ক ছিল না, তাহলে এখানে আপনি না করে দেবেন। কারণ যেহেতু এখানে বলেছেন যে ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কি না। ধরুন আপনার প্রধান, বাড়ির প্রধান, অবশ্যই বাবা লিখেছেন, তিনি তো পাবেন না। তিনি হয়তো ডিবিটি লিঙ্কের মাধ্যমে হয়তো অন্য কিছু পেয়েছেন, তো তাকে সেখানে হ্যাঁ করে দেবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে না করে দেবেন। আর যদি পেয়ে থাকে সেই প্রকল্পের নাম কি, যেমন ধরুন বাবারে আপনার প্রধান দিয়েছেন, তো উনি ডিবিটি লিঙ্কের মাধ্যমে কৃষক বন্ধু টাকা পাচ্ছেন, তাই এখানে আপনি তাহলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন। এখানে তাহলে প্রকল্পের নাম কৃষক বন্ধু বলে দিয়ে দেবেন। প্রধান একের বেশি যদি অধিক প্রকল্পের টাকা পেয়ে থাকে তাহলে সেইগুলো কি কি এখানে টিকমার্ক করে প্রকল্পের নামগুলো লিখে দেবেন। এরপর বাবা বাদ দিয়ে, প্রধান বাদ দিয়ে বাকি সদস্যগুলোর নাম লিখে দেবেন। ধরুন এরপর আপনার মা অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারে হয়তো অ্যাপ্লাই করবেন। তিনি এর আগে যে লক্ষ্মী ভাণ্ডার পেতেন, তিনি ডিবিটির লিঙ্কের মাধ্যমে পেতেন কি না একবার দেখে নেবেন। যদি পেতেন তাহলে হ্যাঁ করবেন, হ্যাঁ করে এখানে লক্ষ্মী ভাণ্ডার লিখে নেবেন। আর যদি ডিবিটির লিঙ্কের মাধ্যমে না পেয়ে থাকেন তাহলে এখানে না করে দেবেন, কিছু করার প্রয়োজন নেই। এরপর বাকি সদস্য লিখে নেবেন। এরপর বাদবাকি আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু এইখানেই টিকমার্ক দিয়ে আপনার এখানে সই করে নেবেন। বাদবাকি অফিসাররাই ফিল আপ করে নেবে, এগুলো আপনাকে কিছু করতে হবে না। তো এইভাবে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে নেবেন এবং বিডিও অফিস বা ডিএম অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন।